আবু সাইদ হত্যা মামলা 2 আসামি ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদের সাজা, পলাতক রয়েছে আরও 24 জন। সরকারের 42 দিনে কেউ গুম ক্রসফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইনে ক্লাসের ঘোষণা শিক্ষামন্ত্রী। শনি, সোম, বুধবার ক্লাস হবে অফলাইনে। সরছে না মার্কিন বাহিনী, চুক্তি না হলে ইরানে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য, যুদ্ধবিমান ও রণতরী অবস্থান করবে। এবং সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি। জরুরি বৈঠক, দ্রুত মাঠে গড়ানোর প্রস্তুতি। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে 6 জন গ্রেফতার আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এ মামলার 24 আসামি পলাতক। পলাতক আসামির মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল। শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায় কার্যকরের জন্য পলাতক ফয়সাল করিমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মহসিন এই রায় ঘোষণা করেন। এর ফলে তাকে বিদেশ থেকে দেশে ফিরে আনার সরকারের যে আন্তরিক প্রচেষ্টা সেটাও আরো ত্বরান্বিত হবে এবং বেগবান হবে। আলোচিত আসামি ফয়সাল করিম মাসুদ উর্ফে রাহু, সে শহীদ ওসমান হাদির হত্যা মামলার একজন অন্যতম আসামি। তাকে ইতিপূর্বে আদাবর থানায় একটি অস্ত্র মামলায় পুলিশ তার বাড়িতে রেড দিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে তার খাটের নিচ থেকে 2টি বিদেশি পিস্তল এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ দাখিল করার পরে সে মামলাটি বিচারের জন্য ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য ন্যস্ত হয়। এই কোর্টে প্রায় 14 জন সাক্ষীর মধ্যে 13 জন সাক্ষী, সেখানে পাবলিক সাক্ষী সহ 13 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়। যেহেতু ওসমান হাদি পরবর্তী জামিনে পলাতক রয়েছে, তার পক্ষে আইনজীবীরা নিযুক্ত ছিল না। সরকারি পক্ষ থেকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের এডিশনাল পিপি আলমগীর খান এবং মোহাম্মদ আলী, তার দুজনেই এই মামলার ট্রায়ালে তারা কাজ করেন এবং সেখানে সাক্ষী গ্রহণ এবং যুক্তিতর্ক তারা সেখানে উপস্থাপন করেন। এই উপস্থাপনের পরিপ্রেক্ষিতে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। তো সেখানকার বিজ্ঞ আদালত মাহমুদুল মহসিন আজকে 12:30টার সময় রায় ঘোষণা করেন এবং অস্ত্র আইনের 19-এর এ ধারায় সেই আলোচিত ফয়সাল করিম মাসুদ রাহুকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে বেরিয়ে
বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কেউ গুম কিংবা ক্রস ফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারের বয়স ৪২ দিন, চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু গত ৪২ দিনে দেশে একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি, একটি মানুষও গুমের শিকার হয়নি। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এসব কথা বলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। মানে স্পিকার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই, এই সরকারের বয়স প্রায় ৪২ দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। ৪২ দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। ৪২ দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, চাইল্ডহুড শোজ এ ম্যান, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে। শিক্ষার্থীদের শনিবার শিক্ষা প্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনি সোম বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে, আর বাকি দিনগুলো চলবে অনলাইন। বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। ভোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রী ও চালক সহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা চর ফ্যাশন সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চর ফ্যাশন থেকে চট্টগ্রামবাহী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। যাত্রী ও চালক সহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার কাজ চলছে। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগ স্থাপনকারী ৪৫ বছর পুরনো একটি ব্রিজ ভেঙে গেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্কুলগামী শিক্ষার্থী সহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের প্রবল বৃষ্টিপাতের সময়ে ব্রিজটি ভেঙে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও ৯ মাসে পুনর্নির্মাণ হয়নি। পাটাতনের ওপর বাঁশের সাঁকো বসানো হলেও তা নড়বড়ে, ফলে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল বন্ধ। স্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, সাঁকোর উপর দিয়ে বাইসাইকেল নিয়ে পারাপার করা ভয়ঙ্কর হয়ে পড়েছে। পণ্য পরিবহনকারীরাও ব্রিজ ভেঙে যাওয়ায় বাজার সরবরাহে সমস্যায় পড়ছেন। সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ভেঙে যাওয়া ব্রিজের পুনর্নির্মাণের জন্য ২টি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্র কাজ শুরু হবে এবং সড়ক পুনরায় ব্যবহারযোগ্য হবে। আমরা নিয়মিত এই ২ ইউনিয়নের মানুষ, ৭ নম্বর মহারাজপুর এবং ৫ নম্বর কুমড়াবাড়ি ইউনিয়নের মানুষ নিয়মিত এই পথে যাতায়াত করে, কিন্তু জনগণের দুর্ভোগ আজও কেউ উদ্যোগ নেয়নি। যে বাসের সাঁকোটা হয়েছে, এখন আমাকে নড়ভরে, এখন আমাকে যাইতেও কষ্ট হয়। এখন ব্রিজটা হলে ভালো হয়। আমাদের এই ব্রিজটা গত বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ার ফলে এই অঞ্চলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে ২টা ইউনিয়ন বা ২টা থানা বা ২টা ওয়ার্ডের সংযোগস্থলে এই ব্রিজটা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন রণতরী, যুদ্ধ বিমান এবং কয়েক হাজার সৈন্য এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি পুরোপুরি মেনে না চললে ইরানকে এমন ভয়াবহ হামলার শিকার হতে হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র সহ সব বিমান, রণতরী এবং সামরিক সদস্য ইরানের আশেপাশে অবস্থান করবে যতক্ষণ না প্রকৃত চুক্তিটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যদি কোনো কারণে তা বাস্তবায়িত না হয়, যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে আবার গুলি চলা শুরু হবে এবং তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে বড়, আরও উন্নত এবং আরও শক্তিশালী। ট্রাম্প আরও বলেন, অনেক আগে এ বিষয়ে ঐক্যমত্য হয়েছিল যে কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালী অবশ্যই খোলা ও নিরাপদ থাকতে হবে। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, বিশ্রাম করছে এবং পরবর্তী অভিযানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমেরিকা ফিরে এসেছে। এবারে খেলার খবর। নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগ দ্রুত আয়োজন করতে চায়। মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, ক্লাবগুলোর সঙ্গে বসে দ্রুতই দলবদল ও খেলার সূচি চূড়ান্ত করা হবে। গত 6 মাস ধরে নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগে বিসিবির আগের কমিটির অধীনে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেয়নি 39টি ক্লাব। প্রথম ও দ্বিতীয় বিভাগ দমনাত্মক হলেও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনের পর আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং তামিমকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় মিটিংয়ে লিগ আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। সিসিডিএম সূত্র জানায়, আজ সন্ধ্যা 6:30-এ প্রিমিয়ার লিগের মিটিং ডাকা হয়েছে। তামিম ইকবাল বলেছেন, মাঠ নিয়ে কিছু শঙ্কা থাকলেও প্রয়োজনে মাঠ ভাড়া নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, মিটিং শেষে দলবদল ও খেলার সূচি চূড়ান্ত করা সম্ভব হবে এবং লিগ মাঠে দ্রুত শুরু হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবু সাইদ হত্যা মামলায় 2 আসামি ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদের সাজা, পলাতক রয়েছে আরো 24 জন। সরকারের 42 দিনে কেউ গুম ক্রসফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের 3 দিন অনলাইন, 3 দিন অফলাইনে ক্লাসের ঘোষণা শিক্ষামন্ত্রীর। শনি, সোম, বুধবার ক্লাস হবে অফলাইনে। সরছে না মার্কিন বাহিনীর চুক্তি না হলে ইরানে আরো বড় হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য, যুদ্ধ বিমান ও রণতরী অবস্থান করবে। এবং সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি। জরুরি বৈঠক, দ্রুত মাঠে গড়ানোর প্রস্তুতি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।